মায়ার মনটা অনেক ভালো। সত্যি হলো তো আমার বউ। আমি জানি তোমরা এরকম বউ পাবে না। ফোনটা দেওয়ার পরে মায়া রেগে গেল আর একটু দূরে চলে গেল। আমি তখন মেঘলার সাথে কথা বলছি। আমি বললাম, কে আপনি, আমাকে কেন চাচ্ছেন? মেঘলা বলল, আমি তোমার ছোটবেলার বন্ধু মেঘলা। এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি বললাম, সরি মেঘলা, আমি তোমারে চিনতে পারি নাই। মেঘলা বলল, আচ্ছা তো কেমন আছো রাব্বি, আর এখন কোথায় আছো? আমি বললাম, সিঙ্গাপুরে আসছি হানিমুনে। মেঘলা বলল, আমিও তো সিঙ্গাপুরে থাকি। তা তুমি কোথায় থাকো, ঠিকানাটা দেবে একটু? আমি বললাম, কি করবে ঠিকানা দিয়ে? মেঘলা বলল, কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আমি বললাম, ঠিক আছে নাও। তারপর আমি মেঘলাকে ঠিকানা দিলাম। মেঘলার সাথে কথা শেষ করে মায়াকে খুঁজছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। আরে এখানে তো ছিল মায়া, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো চিন্তা হচ্ছে। মায়া খুব অভিমানী, আবার অভিমানের জন্য সবকিছু করে বসে। আমি পুরো পার্কটা খুব ভালো করে খুঁজলাম, কিন্তু কোথাও ওকে পাচ্ছি না। তাও বারবার খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে দেখি বাগানের এক কোনায় বসে আছে মায়া। সেখানে কেউ যায় না, মন মারা হয়ে বসে আছে, কোনো কথা নয়, চুপচাপ বসে আছে। আমি বললাম, মায়া তোমার কি হয়েছে, এখানে একা একা কি করছো? আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজতেছি। মায়া কোনো কথা বলছে না। আমি বললাম, কি হলো মায়া, কিছু বলো না কেন? তুমি কথা না বললে আমার খারাপ লাগে। আমি এসব বলছি, তখন মায়া উচ্চ সুরে কেটে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, কি হলো মায়া, কাঁদছো কেন, হঠাৎ তোমার কি হলো? মায়া বলল, তুমি বুঝবা না, তুমি তো কিছুই বুঝো না। এই বলে মায়া আমারে আরো শক্ত করে ধরলো। আমি বললাম, এই কি হয়েছে, কেঁদো না, কি হয়েছে তোমার? এখানে সবাই দেখছে আমাদের। মায়া বলল, তো কি হয়েছে? আমি বললাম, এই মায়া সিলিগেট করো না প্লিজ, সকলে দেখছে কি মনে করবে? এইসব বলতে বলতে মায়া আরো বেশি রেগে যায়, বাসার দিকে রওনা দিচ্ছে। তখন আমি বললাম, তুমি একা কোথায় যাচ্ছ? হুম, একা গেলে রাস্তায় বিপদ হতে পারে। মায়া বলল, হলে হবে, তাতে তোর কি? হুম। আমি বললাম, আবার তুই? মায়া বলল, তোর কি ভালোভাবে বলতে হবে? এই বলে মায়া একটা গাড়ি ধরে বাসার দিকে রওনা দিল। আমি তার পিছন পিছন আরেকটা গাড়ি নিয়ে আসছি। যাই হোক, হাজার হলেও বউকে তো আর বিপদে ফেলতে পারি না। কি জন্য রাগ হলো সেটাই আমি ভেবে পাচ্ছি না। মনে হয় মেঘলার ফোন আসার পর থেকে এবার বিষয়টা ক্লিয়ার হলাম। আমি তার পিছন পিছন বাসায় গিয়ে পৌঁছালাম। দেখি মায়া রেগে বিছানায় বসে আছে, কোনো শব্দ নেই, চোখ মুখে গম্ভীর ভাব। আমি মায়ার পাশে বসলাম, মায়ের হাত ধরে মায়ার চোখের দিকে তাকিয়ে, এই মায়া এমন করো না প্লিজ, দেখো তোমাকে আমি কত ভালোবাসি, আর তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ। তোমাকে ছাড়া আমার সবকিছুই অসম্ভব। প্লিজ মায়া, কি হয়েছে আমাকে খুলে বলো। মায়া বলল, তো তখন মেঘলা নামের মেয়েটার সাথে কথা বললে কেন, ও তোর কি হই? আমি বললাম, তুমি যা ভাবছো তা না, মেঘলা আমার ছোটবেলার বন্ধু। তো তুমি এই কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছো? মায়া বলল, করবো না, আমাকে ছেড়ে তুমি অন্য মেয়েদের সাথে কথা বলছো, এটা আমি মোটেও সহ্য করতে পারছিলাম না। আমি বললাম, ঠিক আছে বাবা, আর কথা বলবো না, শুধু তোমার সাথেই বলবো, ঠিক আছে? এবার একটু হাসো। মায়া একটা মুস্কি হাসি দিল। কি সুন্দর লাগছে মায়াকে, বলে বুঝাতে পারবো না। অনেক কষ্টে মায়া রাগ ভাঙাতে পারছে। ডিনার শেষে রুমে আসলাম দুইজন। আমি একটু ল্যাপটপ চালু করে কাজ করছি। মায়া বিছানায় শুয়ে আছে, আমি কাজে ব্যস্ত। একটু পরে মায়া বলল, তোমার কাজ শেষ হলো, তুমি ঘুমাবা না? আমি বললাম, না তুমি ঘুমাও, একটু কাজ আছে। মায়া বলল, আমার ঘুম ধরছে না, তুমিও আসো। আমি বললাম, তাহলে আমি কি করব, তোমার ঘুম আসছে না? মায়া বলল, ঠিক আছে, তোমাকে শুতে হবে না, তুমি তোমার কাজ নিয়ে থাকো। এই বলে মায়া আমার প্রতি একটু রাগ নিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আমি আর দেরি না করে ঘরের আলোটা বন্ধ করি, বিছানায় গেলাম। দেখি মায়া জেগে আছে, এখনো ঘুমায়নি। আমি মায়ার কাঁধে হাত দিলাম। তখন মায়া, এই ছুবে না আমায়, তুমি তোমার কাজ নিয়ে থাকো। আমি বললাম, তুমি তো আমার বউ শোনা, বউ কি এসব বলে? মায়া বলল, তুমি খবরদার এসব বলে আমার মন জয় করতে পারবে না। হানিমুন করতে আসছো না তো, তুমি কাজ করতে আসছো, যাও কাজ নিয়ে থাকো, বউয়ের কাছে আসতে হবে না। এই বলে মায়া পিছনের দিকে ঘুরল। আমি তো ছেড়ে দেওয়ার পারতো না, একটু জোর করে মায়ের কাতরে ধরে আমার দিকে ঘুরিয়ে নিলাম। আর মায়া শুধু রেখে আমার কাছ থেকে ছুটে পালানোর জন্য জোর করতে। আমি তার হাত দুটো আরো শক্ত করে ধরলাম। দেখি মায়ের চোখ যেন লাল হয়ে আসছে, কিন্তু তার চোখে ভালোবাসার কামনা আমি দেখতে পাচ্ছি। আমি আস্তে আস্তে আমার ঠোঁট তার ঠোঁটে লাগাতেই সে চোখ বন্ধ করলো। আমি আর চোখে তার গালের একটা তেলের দিকে তাকিয়ে আছি। কি মায়াবী চেহারা তার, মনে হয় সারা জীবন ধরে এভাবে দেখি। পরে আর কি ইতিহাস। অনেক শান্তিতে সারা রাত ঘুমাতে পারলাম। সকালে ঘুম থেকে উঠে গোসল করে এসে মায়া
ভিজা চুলগুলো আমার মুখে শিরশিরি দেয়। আমি আর ঘুমিয়ে থাকতে পারলাম না, উঠে গেলাম। আমি বললাম, মায়া এত সকাল সকাল কেন আমাকে ডিস্টার্ব করো, যাও তো। মায়া বলল, এই উঠো, গোসল করে আসো, নাস্তা করবো একসাথে। আমি বললাম, না, একটু ঘুমাই, তুমি এখান থেকে যাও। মায়া আর কোনো কথা না বলে আমার হাত ধরে টেনে আমাকে গোসলখানায় নিয়ে আসলো। আমি তো এত সকালে গোসল করব না, কিন্তু মায়া শুনছে না। গোসল করলে খাবার খেতে দেবে, না হলে খাবার বন্ধ। তারপর পানি ঢেলে আমি হঠাৎ মায়ের গায়ে পানি ঢেলে দেই। মায়া বলল, এই কি করলে এটা? আমি বললাম, কই কি করলাম, শুধু আমার বউডারে একটু ভিজিয়ে দিলাম। মায়া বলল, তুমি একটা ফাজিল বর। আমি বললাম, কেন? মায়া বলল, ওই আমি গোসল করছি না, আবার ভিজিয়ে দিলা কেন? আমি বললাম, আমার বউকে আমি যা ইচ্ছে করতে পারি, তাতে তোমার কি? মায়া বলল, তারা দেখাচ্ছি মজা। এই বলে মায়া গোসলখানায় আমাকে মারতে এগিয়ে আসে। পা পিছিয়ে নিয়ে মায়া পড়ে যাবে, এমন সময় আমি তাকে হাত দিয়ে ধরে নেই। মায়া চোখ বন্ধ করে আছে। তারপর মায়ার মুখের দিকে তাকাতে দেখে সে অনেকটাই ভয় পাইছে। কি অপরূপ লাগছে মায়াকে। আমি তার দিকে হা করে তাকিয়ে আছি। তখন মায়া চেয়ে বলল, এই ছাড়ো, তোমার জন্য আমার এই কি অবস্থা। আমি বললাম, আমি আছি না, আমি থাকতে তোমার কোনো কিছুই হইব না। মায়া বলল, হয়েছে হয়েছে, আর বলতে হবে না, এখন গোসল করে নাও। আমি বললাম, তাহলে একসাথেই করি। মায়া বলল, ছিছি, এসব কি বলো, একসাথে গোসল করলে আমার লজ্জা লাগবে না বুঝি? আমি বললাম, আরে তুমি আমার বউ, লজ্জা কিসের? মায়া বলল, না আমি পারবো না, তুমি গোসল করো। এই বলে মায়া গোসলখানা থেকে চলে যাচ্ছিল। তখন আমি মায়াকে আমার কাছে নিয়ে ঝর্ণাটা ছেড়ে দেই। দুইজন একসাথে ভিজে গেলাম। যাই হোক, একসাথে গোসলটা শেষ করলাম। আহারে, তুমি তো সিঙ্গেল ভাই, শুধু গল্পই শুনতে পারবা, বিয়ে করে তুমগো ভাইরে দাওয়াত দিতে পারবা না। আর যদি বিয়ে করে দাওয়াত না দাও, সিধা মার ডালেগা। তো এবার গল্পে ফিরে আসি। আর হ্যাঁ, সবাই এই ভিডিওতে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট আর তোমার বন্ধু ঘরে শেয়ার করে দিও। যারা সিঙ্গেল আছে তাদেরকে। দুইজনে একসাথে গোসল শেষ করলাম, দেওয়ার পরে রুমে আসলাম। এখন কাপড় চেঞ্জ করবো রুমে। হঠাৎ মায়া বলল, এই রুম থেকে বের হো একটু। আমি বললাম, আরে আমি আবার কি দোষ করলাম, কেন রুম থেকে বের হব? মায়া বলল, আমি কাপড় চেঞ্জ করব না বুঝি, এভাবে দেওয়ালে পরে থাকবে কি? বের হো রুম থেকে, আমার লজ্জা করে। আমি বললাম, স্বামীর কাছে কাপড় চেঞ্জ করলে কিসের লজ্জা? আর তোমার এত লজ্জা কেন? দেওয়ালে পরে তোমাকে অনেকটাই সুন্দরী দেখাচ্ছে মায়া। মায়া বলল, যা বলছে। এই বলে আমাকে ঠেলে বের করে দিছে। তখন আমি বললাম, এই দিকে মুখ করিয়ে রাখবো, তোমাকে দেখবো না, ছাও। মায়া বলল, না না, হবে না, এই রুম থেকে বের হতো। আমি বললাম, একটু থাকি না মায়া, সত্যি আমি তোমাকে দেখবো না। মায়া বলল, ঠিক আছে। তখন আমি বললাম, ঠিক আছে। এই বলে মায়া তার কাপড় পাল্টাছে আর আমি অন্যদিকে মুখ করে আছি। কিন্তু আমার মন তো মানছে না। কি যে ভালের বউ একটা, শুধু লজ্জা করে। আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না, হালকা করে আঙ্গুলের ফাঁক দিয়ে তাকে দেখতে লাগলাম। আর সহ্য করা যায় না। আস্তে আস্তে আমি মায়ের দিকে চুনের মতো যাচ্ছি। মায়া কিছু বুঝে উঠতে পারেনি, আর যেন মায়াকে সত্যি পরীর চেয়ে সুন্দর লাগছে, তাই আলতো করে মায়ার গায়ে হাত দিতেই কলিং বেলের আওয়াজ। দোল শেষ পর্যন্ত রোমান্সটাই মাটি হয়ে গেল। মায়া খুব তাড়াতাড়ি কাপড়টা পরে নিল। এদিকে দরজা না খোলাই কলিং বেল বাজিয়ে চলছে। মনে মনে ভাবছি, এত অসময়ে আবার কে আসলো, আর এখানে তো আমার আপন বলতে কেউ নেই। আমি বললাম, দেখো তো মায়া কে এসেছে, বারবার কলিং বেল চাপ দিচ্ছে। মায়া দরজা খুলতে রুম থেকে গেটের দিকে চলে গেল। দরজা খুলতে মায়া একটা মেয়েকে দেখতে পাই। মায়া তো চমকে উঠে, এত সকালে আমাদের ফ্ল্যাটে এই মহিলা। তারপর মহিলাকে বলল, আপনি কে? আপারে তো ঠিক আমি চিনলাম না। তখন মেয়েটা বলল, আমি মেঘলা, আপনি আমাকে চিনবেন না, রাব্বির ছোটবেলার বন্ধু। রাব্বি কি বাসায় আছে? মায়া বলল, ভিতরে আসুন, রাব্বি রুমে আছে। এই বলে আমাকে ডাকলো। মেঘলা আসার পর মায়ের মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, গলার কণ্ঠটা ভারী হয়ে গেল। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমার বউটা এবার তো আমার মারটা লেগাম, সিধা মারটা লেগাম। আজকে রাতে যে আমার কি অবস্থা হই আল্লাহ জানে। আর এদিকে মেঘলা আমাকে দেখে বলতে লাগলো, কেমন আছো তুমি? অনেকদিন তোমাকে দেখি নাই। আমি বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? আর তুমি হঠাৎ কেন এলাকা থেকে চলে আসছো? আর আসার পর তো আর যোগাযোগ করলে না। মেঘলা বলল, আমি ভালো আছি, তোমার সাথে আমি অনেকভাবে যোগাযোগ করতে চাইছিলাম, কিন্তু পারি নাই। অনেক কষ্টে তা পেরেছি। তোমারে আমি অনেক মিস করছি। আমি বললাম, আমিও তোমাকে অনেক মিস করছি। মায়ার দিকে তাকিয়ে কথাটা বলছি। এ কথা শুনে মায়া রুম থেকে দ্রুত বের হয়ে গেল। আমি বুঝতে পারলাম
আজকে আমার শেষ করে লাইব। যাই হোক, মেঘলার সাথে অনেকক্ষণ গল্প করলাম, একসাথে খাবার খেয়ে মেঘলা চলে গেল। আসলে মেঘলা এখানে একটা অফিসে চাকরি করে, পাশাপাশি লেখাপড়া করে, তাই সে এখানে থাকে। আর আমি আর মায়া হানিমুনে এসেছি সিঙ্গাপুরে। আমাদের হানিমুনটাও শেষের দিকে, আর মার তো কয়েকটা দিন আছে। অনেক সুন্দরভাবে আমি আর মায়া হানিমুনটা করলাম। এখন বাসায় যাওয়ার জন্য রেডি হব, কিন্তু মেঘলা আসাতে মায়া অনেকটাই রাগ করেছে। এই রাগ যে আমি কি করে ভাগাবো তাই মাথায় আসছে না। তারপর মায়ের কাছে গেলাম, দেখি মায়া অজরে কান্না করছে। আমাকে দেখে তার চোখের পানি মুছতে। আমি বললাম, মায়া এভাবে বসে আছো কেন, কাঁদছো কেন? মায়া বলল, তুই আমার সাথে কথা বলবি না। আমি বললাম, আবার তুই করে বলছো কেন, কোনো অন্যায় করেছি? মায়া বলল, বুঝছিস না তুই অন্যায় করছিস, আমারে তোর ভালো লাগে না, সেটা ভালোভাবে বলতে তো পারিস। আমি সব বুঝি। আমি বললাম, মায়া তুমি এগুলা কি বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক অনেক, যা কখনো শেষ হবে না। মায়া বলল, ভালোবাসুস না চাই, তাহলে অন্য মেয়ের সাথে এভাবে কথা বলতি? হানিমুনে এসে অন্য মেয়ের সাথে কথা বলস, আবার বলস তুই আমারে ভালোবাসস? আমারে তুই একটুও ভালোবাসস না। আমি বললাম, মেঘলাম ও আমার ছোটবেলার বন্ধু, ওকে নিয়ে বাজে কথা বলবে না। আর হ্যাঁ, আমি তাকে ভালোবাসি না। মায়া বলল, একবার নয় শতবার বলবো, বললে কি করবে? এই নিয়ে কথা বলতে বলতে আমার অনেকটাই রাগ উঠে, আর আমি রাগের মাথায় মায়াকে একটা ঠাস করে থাপ্পড় মেরে দেই। থাপ্পড় খেয়ে মায়া কাঁপতে গিয়ে তারপর কাপড় বেগে গুছাতে শুরু করে। আমি বললাম, দেখো মায়া, রাগ করো না, আমি রাগের মাথায় তোমাকে চোর মেরে ফেলেছি। মায়া কোনো কথা বলছে না, চুপ করে আছে। আমি তখন মায়া 2 হাত ধরে টেনে তুলে বললাম, মায়া তুমি আমার মুখের দিকে তাকিয়ে আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মায়া চুপ করে আছে, নিচের দিকে দেখছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। আমি তখন আমার হাত দিয়ে তার চোখের পানি মুছে দিলাম। দেখি মায়ার চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে ওচরে পানি পড়ছে। তখন আমি মায়াকে বললাম, আর কখনো এমন করব না, যাও কাপড়গুলো রাখো। ওই মায়া, মায়া বলল, তোর কথা কে শুনবে? তুই তো মেঘলাকে ভালোবাসিস, তোর তো আমার প্রতি কোনো টান নেই, তুই তোর বউকে ভালোবাসিস না, একটা মেয়েকে ভালোবাসিস। এই কথা মায়ার মুখ থেকে শোনার পর আমি রেগে না খেয়ে ঘুমাতে চলে গেলাম। মায়া ততক্ষণ সোফায় বসেছিল আর একা একা ভাবছিল। একটু পরে মায়া বিছানায় আসলো। আমি মায়াকে না বলে ঘুমিয়ে গেলাম মায়ের প্রতি রাগ নিয়ে। মায়াও ঘুমিয়ে গেল আমার সাথে কথা না বলে। আমি বিছানার এক পাশ আর মায়া বিছানার ওই পাশ হয়ে শুয়ে আছে। আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেল, দুইজন ঘুমিয়ে গেলাম। পরের দিন হঠাৎ সকালে মেঘলা ফোন করে আমার কাছে একটা জরুরি কাজের জন্য, কিন্তু আমি ঘুমাইয়ে থাকার কারণে ফোনটা ধরতে পারলাম না। ওইটা মায়া সকাল সকাল ঘুম থেকে উঠে ধরছে আর দেখে মেঘলার নাম্বার অনবরত কল আসছে। তখন মায়া ফোনটা ধরলাম, ফোন ধরে বললাম, তুমি আবারও ফোন করছো? মেঘলা বলল, আসলে আমার একটা জরুরি কাজের জন্য রাব্বির হেল্প লাগবে। রাব্বি ছাড়া এখানে আমার চেনা মানুষ নেই, প্লিজ ফোনটা রাব্বিকে দেন একটু। মায়া বলল, তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাও, বুঝেছি, আর খবরদার রাব্বির ফোনে কখনো ফোন করবে না। এই বলে মায়া ফোনটা কেটে দিল। মেঘলার ফোনটা কেটে দেই। মেঘলা চিন্তায় পড়ে যায়। পরে অনেকবার কল করলাম, কিন্তু কেউ রিসিভ করলো না। একটু পর আমি ঘুম থেকে উঠি, ফোন হাতে নিয়ে দেখি অনেক মিস কল। কল লিস্টটা চেক করলাম, দেখলাম মেঘলা ফোন করছে। আমি ঘটনাটা মায়ের কাছ থেকে জিগাই। মায়া কোনো কিছু বললো না। তখন হঠাৎ মেঘলার ফোন, আমি মেঘলার ফোনটা ধরলাম। তারপর মেঘলা আমাকে সবকিছু খুলে বললাম। ঘটনা সবকিছু শুনে মায়ের প্রতি অনেক রাগ হয়ে গেল। কেন মায়া মেঘলার সাথে এত খারাপ ব্যবহার করছে? তারপর আমি মায়াকে বললাম, মেঘলা ফোন করছিল, তার সাথে তুমি কি ব্যবহার করছো, কি খারাপ কথা বলছো, আর তুমি আমাকে মিথ্যা কথা বলছো? মায়া বলল, না মানে আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি। আমি বললাম, তাহলে বললে কেন, আর মেঘলার সাথে খারাপ ব্যবহার করলে কেন? জানো না মেঘলা আমার ছোটবেলার ফ্রেন্ড হই। মায়া বলল, এবার বুঝি মেঘলা আমার থেকে বড় হয়ে গেল। আমি বললাম, মায়া তোমার কথা ঠিক করো, তুমি উল্টা পাল্টা কথা বলছো। মেঘলা আমার বন্ধু হই, বুঝলাম। এসব বলতে বলতে মায়া আমার মাঝে ঝগড়া শুরু হয়। দুইজন রাগ করে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়ে অন্য রুমে চলে গেলাম। তখন মেঘলা আমার কাছে ফোন করে দরকারি কাজের জন্য যেতে বললাম। আমি তখন মেঘলার কাছে চলে গেলাম। মেঘলার কাজটা শেষ করে রুমে এসে দেখি মায়া রুমে নেই। অনেক খোঁজাখুঁজি করার পরও মায়াকে পেলাম না। তাই মায়ার নাম্বারে কল করি,
কিন্তু ওর ফোনটা বন্ধ বলছে, কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি তখন কাঁদতে শুরু করলাম। হঠাৎ করে পাগলিটা কোথায় চলে গেল অচেনা শহরে, একটু বকা দিছি, আর এর জন্য আমাকে এত বড় শাস্তি দিল মায়া। আমি তখন রুমে এসে একা একা কাঁদতেছি, চোখের জল পরে যেন ফলুরটা ভিজে যাচ্ছে। হঠাৎ যেন রুমের দরজায় লক করছে কেউ। আমি খুশি হয়ে দরজা খুলে দিয়ে দেখি